যেহেতু মুসলিমরাই সেখানে সংখ্যাগুরু, তাই মুর্শিদাবাদ মালদার মতো জেলা যে কোনোদিন নিজেদের করে নেবার জন্য বাংলাদেশ কি ঝাঁপিয়ে পড়বে? গঙ্গাসাগর মেলা আসছে, আগামী 10 থেকে 15 জানুয়ারি হবে, সেখানে কি ভয়ঙ্কর নাশকতার কোনো পরিকল্পনা চলছে? এই যে কলকাতা দখল করব, এই আওয়াজটা নেহাতি ফাঁকা আওয়াজ নয়। ইউনুস প্রশাসন পরিষ্কারভাবে কাজ করছে এবং তাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা চীন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই ভয়ঙ্কর পরিকল্পনাটাকে বাস্তবায়ন দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই কথাগুলো আজকে আর জল্পনা স্তরে নেই, কেননা একটার পর একটা যে মিডিয়া রিপোর্ট আসছে তা থেকে কিন্তু সত্যিই বাংলাদেশকে আর বোধহয় হালকাভাবে নেওয়া যাচ্ছে না। এখন ওপার বাংলা থেকে এতদিন আমরা অনেক তর্জন গর্জন শুনছিলাম, 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে। কখনো বলছিল বাংলা বিহার ওড়িশা নিয়ে নেবে, সেভেন সিস্টার নিয়ে একটা নতুন বাংলা স্থান তৈরি করবে। সেই কথাগুলো বাংলাদেশের আস্ফালন বলে মনে হচ্ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে বোঝা যাচ্ছে বাংলাদেশের এই আস্ফালনের পিছনে শুধুমাত্র বাংলাদেশ নেই, পাকিস্তান চীনের পরিষ্কার মদত রয়েছে এবং সেখানে মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে ভারতবর্ষকে টুকরো টুকরো করার পরিকল্পনা হচ্ছে। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে এতদিন বিজেপি নেতারা মুখ খুলছিলেন, শুভেন্দু অধিকারী সামনে থেকে নেতৃত্ব দিয়ে এর প্রতিবাদ প্রতিরোধ করছিলেন এবং বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর যে অত্যাচার সেটা নিয়ে তিনি সোচ্চার হচ্ছিলেন। যদিও এই রাজ্যের শাসকপন্থীরা আবার বলতে শুরু করেছিলেন যে চরম হিন্দুত্বের নীতিতে রাজনীতির রুটি শেখার চেষ্টা করছে বিজেপি, শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে আশঙ্কা ছিল এটা যে নেহাতি রাজনীতি নয়, এটা যে নেহাতি অমূলক নয়, সেটা আজকে স্পষ্ট হয়ে গেল যখন এই নিয়ে মুখ খুললেন খোদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিজেপির সঙ্গে যার দূরত্ব সবসময়ই দেখা গেছে এবং মোদী বিরোধী হিসেবেই যিনি চিহ্নিত, সেই অধীর চৌধুরী বলছেন মুর্শিদাবাদে 70% মুসলমান, ভৌগোলিক সীমা বাড়াবেই বাংলাদেশ, ভয়ঙ্কর বিপদের সতর্কতা, কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণ। এবং এটা কি অধীর চৌধুরী কোনো রাজনীতি করার জন্য বলছেন? তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, এবং তার যুক্তিগুলো যদি দেখেন সেটা কিন্তু খুব একটা ভুল তিনি বলছেন এমনটা কিন্তু মনে হবে না। কি বলছেন অধীর চৌধুরী? তিনি বলছেন ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান চীনকে সঙ্গে নিয়ে। দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপার, কিন্তু আদতে তা নয়। এটা প্রতীকী এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। কে বলছেন? মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যিনি দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছেন, সেই অধীর রঞ্জন চৌধুরী। বিজেপির রাজনীতির রুটি শাখা নয় তাহলে? তিনি আরও বলছেন আগামী দিনে তো বলতে পারে মুর্শিদাবাদের 70% মুসলমান। আওয়াজ উঠাচ্ছে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল 2 দিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের অতিরিক্ত অংশ এই দাবি আসবেই আসবে, অন্য যুক্তিতে দাবি করবে বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি পারবে। অধীর চৌধুরীর আশঙ্কার কথাটা শুনুন। বলছেন উনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। সংসদেও একথা অনেকবার বলেছি, ভারতবর্ষের বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশ। ভারত বাংলার সরকার রাজনীতি ছেড়ে মানুষের কথা ভাবুন, ভয়ঙ্কর বিপদের দিন আসছে। বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে তাতে এ আশঙ্কা প্রবল। অর্থাৎ ভারত দখল করে নেবো বা পশ্চিমবঙ্গ দখল করে নেবো, এটা কিন্তু ফাঁকা আওয়াজ নয়। দেখে হয়তো মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু এটা প্রতীকী। বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ। ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে, মুর্শিদাবাদ দাবি করবে, মালদহ দাবি করবে। এই যে আশঙ্কার কথাটা বলছেন, তার মানে শুভেন্দু অধিকারী এতদিন যে কথাগুলো বলে আসছিলেন যে বাংলাদেশের বিপদ কিন্তু পশ্চিমবঙ্গেরও বিপদ, এবং এখানে যদি সত্যি সত্যি একটা মেজার না নেওয়া হয়, যদি এখানকার হিন্দু সনাতনীরা না জেগে ওঠেন, এখানে যা যা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে শুধুমাত্র রাজনীতির রুটি শাখার জন্য, সেই জায়গাটা বন্ধ করে যদি সত্যিকারের কেন্দ্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে সরকার না চলে, তাহলে যে বিপদটা আসছে সেই বিপদটা আগামী দিনে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারে এবং ওই যে বাংলাদেশ যে ইসলামিক কান্ট্রি বলছে সেই জায়গার মধ্যে নিয়ে যেতে পারে। এবং এটা শুধু অধীর চৌধুরীর কথা নয়, সেই জায়গাটায় কি করে আরো এই আশঙ্কাটা ছড়ছে বলবোই, কিন্তু তার আগে যে ঘটনাটা সামনে আসছে সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো। বাংলাদেশ গঙ্গাসাগর জল সীমানা টপকে গঙ্গাসাগর মেলায় কি টার্গেট? বাংলাদেশের ভ্রুকুটিতে উপকূলরক্ষী বাহিনী বিএসএফ কে চরম নির্দেশ। দেখুন, এই যে গঙ্গাসাগর মেলা আসছে 10 থেকে 15 জানুয়ারি হতে চলেছে,
প্রত্যেক বছরই সেখানে বহু ভক্তের সমাগম ঘটে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। কিন্তু এই যে জায়গাটা রয়েছে সেটা বাংলাদেশের জলসীমানার কাছাকাছি, ফলে সেইখানে জলসীমানা টপকে বাংলাদেশ থেকে বহু মানুষ কিন্তু অনুপ্রবেশ ঘটাতে পারে। এমনিতেই বাংলাদেশের একটা বড় স্লিপার সেল পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এমন দাবি কিন্তু বিভিন্ন মিডিয়ার তরফ থেকে করা হচ্ছে, এবং তারা দাবি করছেন, এগুলো গোয়েন্দা রিপোর্টে কিন্তু এসে গেছে। সেই স্লিপার সেল জাগ্রত হতে পারে এবং পশ্চিমবঙ্গের মধ্যে নাশকতা সৃষ্টি করতে পারে। কি ওপার বাংলার চাপ আছে, এবার পশ্চিমবঙ্গের মধ্যেই যদি নাশকতা শুরু হয়ে যায়, তাহলে দুয়ে দুয়ে চার পোয়া 12 সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে টলমলো করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারে। আর এই জায়গাতেই এই যে বিভিন্ন ভক্তের সমাগম হবে, এই জায়গাটাকে কাজে লাগিয়ে ওই জলসীমানা অতিক্রম করে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী এবারে ঢুকে যেতে পারে। এখন এইটা নিয়ে নাকি পশ্চিমবঙ্গ সরকারও রীতিমতো ফাঁপড়ে পড়ে গেছে এবং তারা বিভিন্ন রকম চেষ্টা করছে, কিন্তু প্রশ্নটা সেইখানেই উঠছে, এতদিনে কেন ঘুম ভাঙলো মমতা প্রশাসনের? ওই যে 72টা চৌকির কথা বারবার বলা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যার জমি নবান্ন প্রশাসন দিতে চাইছে না, সেইগুলো থাকলে কিন্তু আজকে এই আশঙ্কাটা থাকতো না। কেননা আমরা দেখছি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, কলকাতায় চলে আসছে, এবং দুদিনের মধ্যে তাদের রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র, এবং সেটাও হিন্দু নামে। এবং এই যে বেআইনি অনুপ্রবেশকারীরা রয়েছে, তারা কিন্তু আগামী দিনে বড় মাথা ব্যথা হয়ে যেতে পারে। আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, সেখানে পাকিস্তান থেকে আসা মানুষদের জন্য ভিসার নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণ জঙ্গি কিন্তু পাকিস্তানের জঙ্গি বাংলাদেশে ঢুকে পড়তে পারে, এবং তাদের পরবর্তী টার্গেট ডেস্টিনেশন হয়ে উঠতে পারে কলকাতা, পশ্চিমবঙ্গ। এবং সেখানে গঙ্গাসাগর, যেখানে বহু মানুষের সমাগম হবে, সেই জায়গাটা একটা বড় টার্গেট হতে পারে। এমনকি সেখানে নাশকতার ছক ছড়িয়ে দিয়ে, সেখানে নাশকতার প্ল্যান করে পশ্চিমবঙ্গকে ভয় পাইয়ে দেওয়া, ভারতবর্ষকে আতঙ্কিত করা, সেই চেষ্টাও যে হবে না সেটাকে উড়িয়ে দিতে পারছে না। এবং সেটার পিছনে বড় কারণ হচ্ছে, যাকে কার্যত ইউনূসের কোলের ছেলে বলা হয়, সেই উপদেষ্টা, ওই ছাত্র আন্দোলনের অন্যতম মুখ মাহফুজ আলম, তিনি একের পর এক বিস্ফোরক সব পোস্ট করছেন, যদিও সেটা পরবর্তীকালে ডিলিট করতে হচ্ছে। কিন্তু সেখানে তিনি দাবি করছেন বৃহত্তর বাংলাদেশের, এবং সেখানে পশ্চিমবঙ্গের কলকাতা সহ একটা বড় অংশকে বাংলাদেশের অংশ হিসেবে তিনি দেখাচ্ছেন। বলছেন লড়াই সবে শুরু হয়েছে, লড়াই, এই লড়াই যারা ভাবছেন অন্তিম লড়াই, তারা ভুল করছেন, এই জায়গাটা আমাদের নিয়ে আসতেই হবে। মাহফুজ আলম ওই বিজয় দিবস ছিল না 16ই ডিসেম্বর, সেই জায়গায় একটা পোস্ট করেছিল, সেখানে লিখেছে বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূরে, এটা দিয়ে শুরু করেছেন। তারপর লিখছেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলে সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা, মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ, ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্নও সম্পর্কিত। ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়েনাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হবে না। সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজমানি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কিভাবে মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। 71-এর পর 75 আর 24, এই দুইবার সুযোগ আসার পরেও আমরা 72-এর মুজিবাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এ খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা, মুক্তি অর্জন করতে পারবো না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মাজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এক খাঁচা ছেড়ে বেরুতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। এবং তিনি সেখানে বলছেন, বাংলাদেশে প্রাণ আজ 24-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে, আর 24 কেবল শুরু।
শেষ বিন্দু নয়। এ অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। এরপর একটা ছবি দিয়েছেন, যে ছবিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অর্ধেক অংশ কলকাতা সহ সেটা বাংলাদেশের মধ্যে চলে আসছে। এবং সেখানে বলছে বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য, এ ছবিটা ভাসানী, আবুল হাসিম, যোগেন মন্ডল, সোহরাবর্দী সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশের শুরুর বিন্দু অন্তবিন্দু নয়, 47 হয়ে 71, 24 শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষামান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এই যে ভয়ঙ্কর কথাটা বলছেন, যেখানে পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছেন যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ সেটা বাংলাদেশের অংশ, এবং তার মধ্যে মুর্শিদাবাদ মালদা পড়ছে, যে কথাটা অধীর চৌধুরীর কথার সঙ্গে আবার মিশে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিচ্ছে না, বাংলাদেশকে যে তৈরি করা হচ্ছে সেটা ভারতকে খণ্ডিত করতে, বিখণ্ডিত করতে, এবং তার পিছনে ওই অস্ত্র ব্যবসায়ীদের, চীন পাকিস্তানের একটা বড় মদত রয়েছে। এবং সেইটা করার জন্য কিন্তু ইউনূস প্রশাসনকে যেভাবে ব্যবহার করার তারা তো করবেই, তার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী শক্তি সেটা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চেষ্টা চলবে। ফলে আগামী দিনগুলো কিন্তু ভয়ঙ্কর আসতে চলেছে। আর সেই জায়গার ইঙ্গিতটা অধীর চৌধুরীর পোস্টে কিন্তু অনেক বেশি বেড়ে গেল। গঙ্গাসাগর নিয়ে যে তৎপরতা রাজ্য সরকার দেখাচ্ছে, কেন্দ্র সরকার দেখাচ্ছে, গোয়েন্দা রিপোর্ট আসছে বলে মিডিয়া রিপোর্ট হচ্ছে, সেই জায়গা থেকে বেড়ে গেল। এবং সব থেকে বড় কথা, মাহফুজ আলম, ইউনূসের কোলে ছেলে যাকে বলছে বাংলাদেশেরই এই প্রশাসন, এই মাহফুজ আলমের কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ বাংলাদেশের, বৃহত্তর বাংলাদেশের অংশ বলে দাবি করা। ফলে বাংলাদেশ ইস্যু কিন্তু ভারতের মাথা ব্যথার যথেষ্ট কারণ হয়ে যাচ্ছে। কি বলবেন বাংলাদেশের এই আগ্রাসন নিয়ে? এবং শুভেন্দু অধিকারী বাদে অধীর চৌধুরীর মতো নেতারাও এই বাংলাদেশ নিয়ে অবশেষে আশঙ্কিত হয়ে পড়া নিয়ে, সত্যি কি বাংলাদেশ পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর হতে চলেছে ভারতের জন্য? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।